শুরুতে আপনাদের সকলকে চ্যানেলে স্বাগতম। রসায়নের খুব চমৎকার আর ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে আমরা আমাদের এই স্পেশাল এক্সপ্লেনার বা আলোচনাটা সাজিয়েছি। আজকের টপিক দ্রবণ আর দ্রাব্যতা। একদম বেসিক মিশ্রণের ধারণা থেকে শুরু করে ঘনমাত্রার বেশ জটিল কিছু একক আমরা আজকে একদম জলের মতো ক্লিয়ার করে ফেলব। তবে হ্যাঁ, এই আলোচনাগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে একটা ছোট কাজ করে ফেলতে হবে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। ব্যাস, এবার চলুন আমাদের আজকের জার্নি শুরু করা যাক। ওকে, লেটস ডাইভ ইনটু দিস। পুরো ব্যাপারটা আমরা 5টা ধাপে দেখব। 1. দ্রবণ ও দ্রাব্যতা। 2. দ্রাব্যতা গুণফল বা কেএসপি। 3. আণবিক বনাম আয়নিক দ্রবণ। 4. ঘনমাত্রার এককসমূহ। আর সবশেষে 5 নম্বরে থাকবে এক নজরে একটা কুইক রিভিশন। তো আমাদের প্রথম পর্ব, দ্রবণ ও দ্রাব্যতা। চলুন দৈনন্দিন জীবনে আমরা যে ধরনের মিশ্রণ দেখি তার একটা ম্যাক্রোস্কোপিক ভিউ দিয়ে শুরু করা যাক। দ্রবণ বা সলিউশন জিনিসটা আসলে কি? খুব সিম্পলি বললে এটা হচ্ছে একটা সমসত্ব মিশ্রণ বা হোমোজিনিয়াস মিক্সচার। এর মেইন পার্ট থাকে দুটো। একটা হলো দ্রাবক বা সলভেন্ট, যেটা মিশ্রণে অনেক বেশি পরিমাণে থাকে, আর অন্যটা হলো দ্রব্য বা সলিউট, যেটা থাকে বেশ কম পরিমাণে। এই বেশি আর কম, এই দুয়ের পারফেক্ট ব্যালেন্সই কিন্তু তৈরি হয় একটা নিখুঁত দ্রবণ। ঠিক আছে, কনসেপ্টটা তো বোঝা গেল। এবার আপনাদের জন্য একটা ছোট্ট টেস্ট। ধরুন পানি আর লবণের একটা মিশ্রণ আছে। শিক্ষার্থীরা, আপনারা একটু ভাবুন তো, এই মিশ্রণের মাঝে কোনটা দ্রাবক আর কোনটা দ্রব্য? আমি উত্তর দেওয়ার আগেই একটু চিন্তা করে আলাদা করার চেষ্টা করুন। আমি শিওর আপনারা অনেকেই এর মধ্যেই সঠিক উত্তরটা ধরে ফেলেছেন। একদম ঠিক, পানি হচ্ছে দ্রাবক বা সলভেন্ট, কারণ এটা পরিমাণে বেশি থাকে, আর লবণ হলো দ্রব্য বা সলিউট, আর এই দুটোর মিলনই তৈরি হচ্ছে আমাদের সল্ট সলিউশন বা লবণের দ্রবণ। ভেরি সিম্পল, তাই না? এবার আসা যাক দ্রাব্যতা বা সলিউবিলিটির ধারণায়। এটা আসলে কি মিন করে? সহজ কথায়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকে সর্বোচ্চ ঠিক যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে সেটাই হলো তার দ্রাব্যতা। এখানে একটা কথা একদম মার্ক করে রাখতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা। টেম্পারেচারে কথা না বললে কিন্তু এই সংজ্ঞার কোনো ভ্যালুই নেই, কারণ তাপমাত্রার সাথে সাথে এই দ্রবীভূত করার ক্যাপাসিটি পাল্টে যায়। একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে ঠিক 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ দ্রবীভূত হতে পারে। আপনি যদি এর চেয়ে একটু বেশি লবণ দেন, সেটা কিন্তু আর গলবে না, সোজা নিচে তলানি হিসাবে জমে থাকবে। তার মানে 25 ডিগ্রি তাপমাত্রায় ওই 100 গ্রাম পানিতে লবণের দ্রাব্যতা ওই 36 গ্রাম পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু যে লবণগুলো সহজে গলতেই চায় না, তাদের কি হবে? চলুন চলে যাই আমাদের দ্বিতীয় পর্বে, দ্রাব্যতা গুণফল বা কেএসপি। এই দ্রাব্যতা গুণফল বা কেএসপি কনসেপ্টটা মেইনলি ব্যবহার করা হয় কম দ্রাব্য অর্থাৎ স্প্যারিংলি সলিউবল লবণের ক্ষেত্রে। সিলভার ক্লোরাইড বা এজিসিএল এর কথা ধরা যাক। এটা যখন জলীয় দ্রবণে আংশিক দ্রবীভূত হয়ে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করে, তখন এই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলটাই হল কেএসপি। সমীকরণটা দাঁড়াচ্ছে কেএসপি সমান এজি প্লাস ইন্টু সিএল মাইনাস। একটা জিনিস মাথায় রাখবেন, কেএসপির মান যত ছোট হবে, লবণের দ্রাব্যতাও ঠিক ততটাই কম হবে। আর দ্রবণে যদি আগে থেকে কোনো কমন আয়ন বা সাধারণ আয়ন থেকে থাকে, তাহলে এই দ্রাব্যতা কিন্তু আরও কমে যায়। ম্যাক্রোস্কোপিক লেভেল থেকে এবার আমরা সরাসরি অণুপরমাণুর দুনিয়ায় অর্থাৎ মাইক্রোস্কোপিক লেভেলে উকি দেব। পর্ব 3, আণবিক বনাম আয়নিক দ্রবণ। এই কনসেপ্টটা ভীষণ ইন্টারেস্টিং। আণবিক দ্রবণ বা মলিকিউলার সলিউশনের ক্ষেত্রে দ্রব্যগুলো অণু হিসেবেই থেকে যায়, এরা কোনোভাবেই ভেঙে আয়নে পরিণত হয় না। গ্লুকোজ বা ইউরিয়ার দ্রবণ হলো এর বেস্ট উদাহরণ। অন্যদিকে আয়নিক দ্রবণে কিন্তু দ্রব্যগুলো পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে আয়নে পরিণত হয়, যেমন আমাদের পরিচিত সোডিয়াম ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরীক্ষার জন্য যে পয়েন্টটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হলো আয়নিক দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে, কারণ সেখানে ছুটোছুটি করার মতো মুক্ত আয়ন থাকে, কিন্তু আণবিক দ্রবণ ওরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। এবার আমরা প্রবেশ করছি আমাদের আজকের সেশনের সবচেয়ে ভাইটাল অংশে, পর্ব 4, ঘনমাত্রার এককসমূহ। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কারিকুলামের এই পার্টটা কিন্তু লিটারালি গেম চেঞ্জার, তাই একটু বাড়তি মনোযোগ দিতে হবে। দ্রবণের ঘনমাত্রা মাপার জন্য আমরা প্রধানত 6টি একক ব্যবহার করি। 1. মোলারিটি, 2. মোলালিটি, 3. মোল ভগ্নাংশ, 4. নর্মালিটি, 5. শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ এবং 6. ppm বা পার্টস পার মিলিয়ন। চলুন এদের গাণিতিক রূপগুলো একটু সহজে ডিকোড করা যাক। প্রথম এককে দেখুন মোলারিটি বা ক্যাপিটাল এম। সূত্রটা হল N/V,
যেখানে আয়তন V মাপা হয় লিটারে, তাই এর একক দাঁড়াচ্ছে মোল পার লিটার। এরপরই আছে মোলালিটি বা ছোট হাতের M। এর সূত্র হল N/W, যেখানে দ্রাবকের ভর W মাপা হয় কেজিতে। এখানে সবচেয়ে বড় টুইস্টটা কি জানেন? মোলালিটির সূত্রে কোনো আয়তন নেই, শুধুই ভর। আর ভরের উপর তো তাপমাত্রার কোনো প্রভাব খাটে না, তাই টেম্পারেচার যাই হোক না কেন মোলালিটি থাকে অপরিবর্তিত। আর 3 নম্বরে আছে মোল ভগ্নাংশ, যেটা জাস্ট দুটো মোলের একটা অনুপাত, তাই এর নিজস্ব কোনো একক নেই। বাকি 3টে এককও কিন্তু ল্যাবরেটরিতে বেশ কাজে লাগে। নর্মালিটি বা N হল গ্রামতুল্য ভর ডিভাইডেড বাই আয়তন। অ্যাসিড ক্ষার আর জারণ বুজারণ বিক্রিয়ায় এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এরপর আছে পার্সেন্টেজ, যা ভর আর আয়তনের ভিত্তিতে W/W, V/V বা W/V আকারে প্রকাশ করা যায়। আর একদম শেষে ppm, দ্রব্যের পরিমাণকে দ্রবণের পরিমাণ দিয়ে ভাগ করে 10-এর সূচক 6 বা 1 মিলিয়ন দিয়ে গুণ করলেই এটা পাওয়া যায়। যখন দ্রবণটা অত্যন্ত পাতলা বা অনেক ডাইলুট হয়, তখন এই ppm এককটাই কিন্তু সবচেয়ে বেশি পারফেক্ট। ওকে, দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখি কিভাবে এই কনসেপ্টগুলো এক সুতোয় গাঁথা যায়। আমাদের শেষ পর্ব এক নজরে রিভিশন। খুব দ্রুত, একদম র্যাপিড ফায়ারের মতো আমরা মেইন টেকওয়েগুলো মিলিয়ে নিই। ধাপ 1, সলিউশন মানেই সমসত্ব মিশ্রণ। ধাপ 2, সলিবিলিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ দ্রবীভূত হওয়ার ক্যাপাসিটি। ধাপ 3, কেএসপি বা দ্রাব্যতা গণফল হল কম দ্রাব্য লবণের সাম্যাবস্থার হিসাব। ধাপ 4, আণবিক দ্রবণে কোনো আয়ন থাকে না। ধাপ 5, আয়নিক দ্রবণে আয়ন থাকে, তাই এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আর একদম শেষ, ধাপ 6, মোলারিটি আর মোলালিটির মেইন পার্থক্যটাই হল তাপমাত্রার প্রভাব। এই 6টা পয়েন্ট একেবারে ব্রেনে সেট করে নিন, পরীক্ষার হলে কোনো কনফিউশনই আপনাদের ছুতে পারবে না। আর আজকের এই দারুণ আলোচনাটা শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যাচ্ছি। একটু আগেই আমরা দেখলাম যে মোলালিটি তাপমাত্রার সাথে চেঞ্জ হয় না, কারণ সেখানে আয়তনের কোনো ব্যাপার নেই। তাহলে আপনারা একটু ভাবুন তো, তাপমাত্রা যদি বাড়ানো হয় মোলারিটির ঠিক কী পরিবর্তন ঘটবে? আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কটা একটু গভীরভাবে চিন্তা করলেই উত্তরটা পেয়ে যাবেন। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানেই শেষ করছি। কনসেপ্টগুলো প্র্যাকটিস করতে থাকুন আর শেখার আনন্দটা উপভোগ করুন।